আগের দিন তোমাদের ক্লাস 12-এর মেয়েদের বলছি, আগের দিন তোমাদের SN2 আমরা যার মলিকুলারিটি ছিল 2, অর্থাৎ বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়ানো হয়েছিল। আজকে পড়াবো তোমাদের SN1 অর্থাৎ ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা দুটো ধাপে ঘটে। একটা প্রথম ধাপে কি হচ্ছে, সাবস্ট্রেট থেকে, তোমাদের আগের দিন সাবস্ট্রেট লিভিং গ্রুপ কি বলা হয়েছে, সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপটা অ্যানায়ন রূপে অপসারিত হয়ে একটা কি করছে, কার্বোক্যাটায়নের সৃষ্টি হচ্ছে এবং একটা ইন্টারমিডিয়েট অবস্থার সৃষ্টি হয়। এটি বিক্রিয়ার হচ্ছে হার নির্ণায়ক ধাপ। এই হার নির্ণায়ক ধাপে একটি মাত্র কণা অংশগ্রহণ করে, আর দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইলটি কার্বোক্যাটায়নের সঙ্গে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে থাকে। তাহলে কি বলা হচ্ছে, দ্বিতীয় ধাপে আমাদের কি হচ্ছে, নিউক্লিওফাইল কোথায় ঢুকছে, নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের সঙ্গে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকছে, কার্বোক্যাটায়নের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা যদি রিয়াকশানটা মেকানিজমের মাধ্যমে দেখাই কিভাবে হবে, জলীয় KOH দ্রবণে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড CH3 হোল থ্রাইস CBr এর সঙ্গে যদি জলীয় KOHদের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি হবে, আমরা অ্যাকচুয়াল প্রোডাক্ট পাচ্ছি CH3 হোল থ্রাইস COH প্লাস KBr। এবার প্রথম ধাপে আমরা কি দেখাবো, প্রথম ধাপে এই CH3 CBr এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা স্লো স্টেপ। এই স্লো স্টেপে আমাদের কি ফর্মেশন হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। দেখো CH3 এইভাবে কি তৈরি হলো, CH3 টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন তৈরি হচ্ছে প্লাস Br মাইনাস, টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন তৈরি হলো প্লাস Br মাইনাস। তাহলে টার্ট বিউটাইল ক্যাটায়ন তৈরি হলো, টার্ট বিউটারি ক্যাটায়ন তৈরি হলো। আর Br মাইনাস যেটা আমাদের লিভিং গ্রুপ বেরিয়ে গেল। আর দ্বিতীয় ধাপে সেকেন্ড স্টেপে কি বলা হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নে, এই টার্ট বিউটারি কার্বোক্যাটায়নে এবার কে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল CH3 এখানে প্লাস ফরমেশন, এখানে কে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল, অর্থাৎ এখানে নিউক্লিওফাইলটার নাম হচ্ছে OH মাইনাস, এখানে অ্যাটাক করে কি তৈরি হলো, এই বিক্রিয়া খুব দ্রুতগতিতে হয় ফার্স্ট। তাহলে CH3 এখানে কি ফরমেশন হয়ে গেল, OH। তাহলে এইভাবে আমাদের SN1 বিক্রিয়া হয়। SN1 বিক্রিয়ার হার কার ওপর নির্ভর করে, বিক্রিয়ার হার নির্ভর করে কেবলমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের ওপর। সাবস্ট্রেটের গাঢ়ত্বের ওপর নির্ভর করছে, তাই এই বিক্রিয়া আমাদের যে সমস্ত SN1 বিক্রিয়া দ্রাবক নিউক্লিওফাইল হিসাবে কাজ করে থাকে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তাকে সালভোলিসিস বিক্রিয়াও বলা হয়ে থাকে। তাহলে আমরা SN1 বিক্রিয়ার ফরমেশন যেহেতু ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন, তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে কার বেশি হবে, তোমাদের দেখিয়েছিলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
এইটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে হয়। আর মানে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কোন সাবস্ট্রেট নির্ভর করছে তার উপর। আর এই বিক্রিয়া আমরা SN1 3 ডিগ্রিতে আমাদের বেশি হচ্ছে SN1, আর উল্টোটা হবে, অর্থাৎ 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, এটাতে আমরা কি দেখিয়েছি, SN2 বিক্রিয়া। ঠিক আছে, তাহলে SN1 বিক্রিয়া কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, SN2 বিক্রিয়া কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে দেখানো গেল। মানে সক্রিয়তাটাও তাই, যে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে 2 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি হ্যালাইড এবং মিথাইল হ্যালাইড, SN1 এর সক্রিয়তা 1 ডিগ্রি মানে মিথাইল হ্যালাইডের দিক থেকে, মিথাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি হ্যালাইডের দিকে বাড়ে। আর SN2 সক্রিয়তা কি বলা হয়েছিল, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আমাদের উল্টো বিক্রিয়াটা উল্টোটা হয়, যেহেতু এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কাজ করে থাকে বলে। তাহলে আমরা হ্যালাইডের সক্রিয়তার হার পেলাম। এরপর আর এক ধরনের অ্যালাইল ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি ঘটে বলবো, অ্যালাইল এবং বেঞ্জাইল ক্যাটায়ন রেজোনেন্সের মাধ্যমে স্থিতিস্থিরতা লাভ করে। সুতরাং এই ক্ষেত্রে অ্যালাইল এবং বেঞ্জাইল হ্যালাইড SN1 বিক্রিয়ায় অন্যান্য প্রাইমারি হ্যালাইডের থেকে অধিক পরিমাণে সক্রিয় হয়। কি বলা হচ্ছে, অ্যালাইল ক্যাটায়ন। অ্যালাইল ক্যাটায়ন কী হবে, CH2 ডবল বন্ড CH2। এখানে যেহেতু কার্বোক্যাটায়ন বেরিয়ে গেছে, আমরা এখানে CH2 প্লাস বলছি। তাহলে এর স্থায়িত্ব কীভাবে লাভ করে যাচ্ছে দেখো, এখান থেকে যদি এটা এই বন্ডে এখানে যায়, তাহলে এখানে কি হচ্ছে, পজিটিভিটির সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখানে আমাদের নেগেটিভ আয়ন দিয়ে দিচ্ছে, মানে এটা পজিটিভ আয়ন হচ্ছে CH ডাবল বন্ড CH2। তাহলে এটা রেজোনেন্স স্থিতিশীলতা, এটাকে কি বলা হচ্ছে, রেজোনেন্স স্টেবিলিটি বা স্থিতিশীলতা, স্টেবিলিটি। এরপর যদি আমরা এটা বেঞ্জাইল ক্যাটায়নের ক্ষেত্রে দেখি, বেঞ্জাইল ক্যাটায়নে আমরা কি জানি, 6 মেম্বার রিংয়ে আমাদের বন্ডটা এইভাবে থাকে। এবার যদি এটা CH2 প্লাস বেঞ্জাইল ক্যাটায়ন, এই ক্যাটায়নের নাম বেঞ্জাইল ক্যাটায়ন, তাহলে এই ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, আমরা এই যে পাই বন্ড পাই ক্লাউড খুলে এখানে গেল, তার মানে এখানে ইলেকট্রন যদি চলে যায় এখান থেকে, তাহলে এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হলো। অর্থাৎ স্ট্রাকচারের আমরা কি পাবো দেখো ভালো করে, এখানে পেলাম ডাবল বন্ড CH2 প্লাস। ঠিক আছে, এরপর দেখো এই ডাবল বন্ড যদি এখানে আসে, আমরা আর একটা কি স্ট্রাকচার পাবো, রিংয়ের মধ্যে স্টেবিলিটিটা দেখতে পাবো। এখানে এই বন্ডটা এখানে ঘুরলো, মানে এখানে তো আগে এই বন্ডটা ছিল, CH2 প্লাস যা ছিল তাই থাকবে। এখানে আমাদের কি হয়ে গেল, পজিটিভ চার্জের আধিক্য ঘটলো। তাহলে এইখানে যেহেতু এই বন্ডটা, এখানে আমরা পজিটিভ চার্জ, এবার এটা কি হবে, এই বন্ড এখানে আসবে, অর্থাৎ রিংয়ের মধ্যে আমরা স্টেবিলিটি দেখাতে পাচ্ছি। কি পেলাম, এই একটা স্ট্রাকচার ডাবল বন্ড CH2। তাহলে আমরা রেজোনেন্স স্টেবিলিটি দিয়ে আমরা কি বোঝাচ্ছি, কিভাবে তার স্ট্রাকচার, সরি এগুলোতে তো প্লাস্টার তো প্রশমিতই হয়ে গেছে, সরি। তাহলে এটাও একটা, আমরা এই স্ট্রাকচার বেঞ্জাইল কার্বোক্যাটায়নের রেজোনেন্সের স্থায়িত্ব আমরা দেখতে পেলাম। তার মানে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি পাবো, এমনি সাধারণ অ্যালকাইল হ্যালাইডের চেয়ে এর রিঅ্যাক্টিভিটি, এর সক্রিয়তা অনেক বেশি হয়ে থাকে। এবার আমরা কি বলবো, দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি কীরকম হতে পারে, দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে SN1 এবং SN2 বিক্রিয়ায়। পোলার প্রোটিক দ্রাবক, পোলার প্রোটিক দ্রাবক, পোলার প্রোটিক দ্রাবক কী হতে পারে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, জল, মিথাইল অ্যালকোহল CH3OH, C2H5OH,
H2O এটসেট্রা, এগুলোকে এরা SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত, কেননা এইরূপ দ্রাবকে কার্বোক্যাটায়ন এবং হ্যালাইড আয়ন উভয়ই স্থায়িত্ব লাভ করে থাকে। তাহলে কি বলা হলো, পোলার প্রোটিক দ্রাবক সেটা হচ্ছে SN1 বিক্রিয়ার উপযুক্ত। এক্ষেত্রে কি হয়, দ্রাবক অণুর নিঃসঙ্গ যে ইলেকট্রন জোড় থাকে, কার্বোক্যাটায়নের ফাঁকা পি অরবিটালে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে, তার ফলে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা প্রদান করে এবং হ্যালাইড আয়ন দ্রাবক অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে থাকে। ধরো যে আমাদের লিভিং গ্রুপ কি নেওয়া হয়েছিল, এক্সটাকে হ্যালাইড, তো এক্স মাইনাস হচ্ছে আমাদের লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এই এক্স মাইনাস ধরো আমাদের জলের সঙ্গে কি তৈরি করছে, ধরো হাইড্রোজেন বন্ড ফর্মেশন হচ্ছে HOH, আবার এখানে দেখো OH তৈরি করলো। আবার যদি এইখানে যদি আমি করাই কি হবে, HOH, আবার এখানে করলে আমরা কি পাবো, HOH, অর্থাৎ লিভিং গ্রুপ কি হলো, হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে থাকছে। আবার যদি কার্বোক্যাটায়নের মাধ্যমে দেখি, অর্থাৎ যদি R প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কি দেখব, R প্লাস কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দেখো কিভাবে হবে, প্রোটিক দ্রাবকের ক্ষেত্রে দেখো R প্লাস কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে। এবার এরা দেখো বন্ড কিভাবে করেছে, HOH, এই গেল পোলার প্রোটিক দ্রাবকের ক্ষেত্রে কীরকমভাবে ফর্মেশন হবে। এবার নেক্সট আমি বলছি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের মধ্যে আমরা কি বলতে পারি, ডাইমিথাইল সালফক্সাইড, সালফক্সাইড, এটাকে আমরা সংক্ষেপে দিয়ে DMSO। NN ডাইমিথাইল ফরমামাইড, যেটাকে আমাদের কি বলা হচ্ছে, NN ডাইমিথাইল ফরমামাইড, DME ডাইমিথাইল ফরমামাইড হলো DMF। আর একটা হচ্ছে অ্যাসিটোন, এগুলোকে কি বলা হচ্ছে, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে আমাদের কি হবে, SN2 বিক্রিয়া এই পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে উপযুক্ত, কেননা এই দ্রাবকগুলো বিকারকের ক্যাটায়নকে স্থায়িত্ব দিলেও অ্যানায়ন মুক্ত রাখে, ফলে নিউক্লিওফাইল হিসাবে অ্যানায়নের সক্রিয়তা বৃদ্ধি পায়। পোলার প্রোটিক দ্রাবকে এইরকম পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের ক্যাটায়নের স্থিতিশীলতা দান করবে। তাহলে আমাদের গেল পোলার অ্যাপ্রোটিক এবং পোলার প্রোটিক দ্রাবকের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে। এবার হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব সক্রিয়তা। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব ও সক্রিয়তা। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলের প্রকৃতি এবং গাঢ়ত্বের ওপর নির্ভর করে না।
কেননা SN1 বিক্রিয়া কি বলা হয়েছে, ওয়ান স্টেপ প্রসেস, মানে দুটো ধাপে ঘটে, কিন্তু এটার গাঢ়ত্ব সাবস্ট্রেটের উপর নির্ভর করে। তাহলে SN1 নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলের প্রকৃতি এবং গাঢ়ত্বের উপর নির্ভর করে, কারণ একটা ধাপে ঘটে যেটাতে নিউক্লিওফাইলটি অংশগ্রহণ করে। সেক্ষেত্রে নিউক্লিওফাইল আক্রমণকারী পরমাণু একই ক্ষেত্রে শক্তিশালী ক্ষারকগুলো শক্তিশালী নিউক্লিওফাইল। এই ক্ষেত্রে আমরা কি কি দেখাবো, CH3O মাইনাস, HO মাইনাস, CH3COO মাইনাস, CH3OH, CH3OH গ্রেটার দ্যান H2O। এক্ষেত্রে আক্রমণকারী পরমাণুগুলো ভিন্ন, কম তড়িৎ ঋণাত্মক, আকারে বড় এবং অধিক ধ্রুবায়িত নিউক্লিওফাইল অধিক শক্তিশালী হবে। যেমন এখানে CH3 মাইনাস, NH2 মাইনাস, OH মাইনাস, আবার I মাইনাস গ্রেটার দ্যান Br মাইনাস গ্রেটার দ্যান Cl মাইনাস। তাহলে SN1 এবং SN2 বিক্রিয়ায় লিভিং গ্রুপের প্রকৃতির ওপর নির্ভরশীল হয়। এবার তাহলে লিভিং গ্রুপের প্রকৃতি, লিভিং গ্রুপের প্রকৃতি, লিভিং গ্রুপের প্রকৃতির ওপর নির্ভর করছে দুটো এই বিক্রিয়াগুলো, কেননা উভয় বিক্রিয়াতে হার নির্ণয়ের ক্ষেত্রে লিভিং গ্রুপের বহিষ্করণ ঘটে। সুতরাং দুর্বল ক্ষারকগুলো অর্থাৎ তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন যে অ্যানায়নগুলো লিভিং গ্রুপ হিসাবে উৎকৃষ্ট। কতগুলো অ্যানায়নের সামর্থ্যের ক্রম আমি একটা লিখে দিচ্ছি, H2N মাইনাস, CH3O মাইনাস, OH মাইনাস, এটাকে বলা হচ্ছে PHO মাইনাস, NH3 CN মাইনাস, এবার F মাইনাস লেস দ্যান Cl মাইনাস লেস দ্যান Br মাইনাস লেস দ্যান I মাইনাস। তাহলে এই গেল, তার মানে F মাইনাস, এই হ্যালোজেনের মধ্যে আমরা কি পেলাম, যে I মাইনাস হচ্ছে গুড লিভিং গ্রুপ আর Cl মাইনাস হলো ব্যাড লিভিং গ্রুপ। ঠিক আছে, এবার তোমাদের এর আগে SN2 বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের বিক্রিয়ায় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের কথা বলা হয়েছিল। অনেক সময় ছোট কোশ্চেন হিসাবে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি মানে জিজ্ঞেস করা হয়। যে সমস্ত নিউক্লিওফাইলে অন্ততপক্ষে দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র বর্তমান থাকে, তাহলে আমি বলবো এটা কি, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র, তাকে আমরা বলবো তাহলে দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র থাকবে। যেমন দেখো তোমাদের দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র, যেমন সায়ানাইড আয়নে C এবং N, সায়ানাইড আয়নে। আবার যদি নাইট্রাইড আয়ন বলি, সেখানে নাইট্রোজেন ও অক্সিজেন। তাহলে সায়ানাইড আয়নের মধ্যে আমরা কি পেলাম, C আর N দুটোতেই থাকবে চার্জ। আবার নাইট্রাইডের ক্ষেত্রেও নাইট্রোজেন এবং অক্সিজেন দেখা যাক। তাহলে আমি এটা আগেও দেখিয়েছি, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। C∧N, দেখো নাইট্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 5টা। তাহলে 1 2 3 4 4 5 হয়ে গেল। দেখো কার্বনের এখানে 3টে বন্ড করা আছে, তার মানে এখানে নেগেটিভ আয়ন চলে এলো। তাহলে এটাকে আমরা রেজোনেন্স স্টেবিলাইজারে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, এখানে হয়ে যাবে, আমাদের ইলেকট্রনটাকে প্রশমিত করতে হবে, অর্থাৎ C ডবল বন্ড N 1 2 3 4, এখানে চলে এলো মাইনাস চার্জ। আবার যদি আমরা নাইট্রাইড আয়নের ক্ষেত্রে, এটা কি হলো, সায়ানাইড আয়নের ক্ষেত্রে আমরা পেলাম। এবার নাইট্রাইড আয়নের ক্ষেত্রে আমরা কি পাবো,
অক্সিজেনে কটা ও এন ডাবল বন্ড ও। এবার দেখো নাইট্রোজেনে 3 4 5 হলো, অক্সিজেন কত হবে 1 2 3 4 5 6 মাইনাস হলো, এখানে অক্সিজেনে কত হচ্ছে একটা দুটো আছে 3 4 5 6 হলো। এবার ওই চারটাকে আমরা ঘুরিয়ে দেব, অর্থাৎ দেখো এখন কি দাঁড়াবে ও ডাবল বন্ড হলো, এন ডাবল বন্ড হলো, এই সরি সিঙ্গেল বন্ড হবে, এই বন্ডটা যদি এইখানে এই বন্ড ডাবল বন্ড হলো, এটা প্রশমিত হয়ে গেল, তাহলে এটা সিঙ্গেল বন্ড ও, এখানে অক্সিজেনের কটা হবে 1 2 3 4 5 6, এটা হয়ে গেল মাইনাস। তাহলে এই হয়ে গেল আমাদের নাইট্রাইট গ্রুপের স্ট্রাকচার। তাহলে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়ায় অ্যাম্বিডেন্ট আমরা সব কিছু পেলাম। এবার একটু পড়ে নেবো, সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি। এই কোশ্চেন কিছু আসে তোমাদের রেসিপি মিক্সচার, তো তোমাদের যদিও আমি একটা ছবি এঁকে নিয়েছি কিভাবে পোলারিমিটার যন্ত্রের সাহায্যে কিভাবে কি করা হয়। আলোক সক্রিয়তা বলতে কি বুঝি, যে সমস্ত যৌগের মধ্যে সমতল সমবর্তিত আলোক যদি পাঠানো হয়, আলোকের সমবর্তন তলে আবর্তন ঘটে এবং তাদের বলা হচ্ছে আলোক সক্রিয় যৌগ, আর এই ঘটনাকে বলা হচ্ছে আলোক সক্রিয়তা। তাহলে কি বলা হলো, আলোক সক্রিয়তা বলতে কি বুঝি, এবং আলোক সক্রিয়তাটা আমরা কিভাবে পাই, আলোক সক্রিয়তা কাকে বলে আমরা পেলাম। এবার ডেক্সট্রোরোটেটারি বা দক্ষিণাবর্তী যৌগ কাকে বলা হয়, যে তাহলে আমরা কি বলবো দক্ষিণাবর্তী যৌগ, 1 নম্বর দক্ষিণাবর্তী যৌগ। এখানে ডেফিনেশনগুলো খুব ভালো করে মনে রাখবে, যৌগ কাকে বলে বা ডেক্সট্রোরোটেটারি যৌগ কাকে বলা হচ্ছে, এবং সংক্ষেপে ডি বা ডি প্লাস চিহ্ন দিয়ে আর দক্ষিণাবর্তী ঘূর্ণনকে বোঝানো হয়ে থাকে। যে সমবায়কটি সমবর্তন তলকে দর্শকের সাপেক্ষে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তাকে আমরা কি বলবো, দক্ষিণাবর্তী যৌগ। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দর্শকের সাপেক্ষে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকের গতি, ক্লকওয়াইজ গতি, ক্লকওয়াইজ যদি গতি হয় তখন তাকে আমরা কি বলবো, দক্ষিণাবর্তী যৌগ বলবো। এবং একে আমরা সংক্ষেপে ডি বা এই ডি প্লাস বা মাইনাস দিয়ে সূচিত করে থাকবো, ডি মাইনাস অথবা ডি প্লাস দিয়ে আমরা সূচিত করে থাকবো। দক্ষিণাবর্তী হলো, দক্ষিণাবর্তী থাকলে লিবোরেটরি অর্থাৎ বামাবর্তী থাকবে, বামাবর্তী হবে ঠিক উল্টো, বামাবর্তী ঘূর্ণন, বামাবর্তী যৌগ। বামাবর্তী যৌগ কাকে বলছি আমরা, যদি সমবায়টির সমবর্তন তলকে দর্শকের সাপেক্ষে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তখন আমরা তাকে কি বলবো, লিবারেটরি বা বামাবর্তী যৌগ বলা হয়। তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আর এটা হলো ক্লকওয়াইজ, আর এটা ক্লকওয়াইজ হলে এইভাবে রোটেশন হচ্ছে, আর এইটা হয়ে যাবে উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমরা ডেক্সট্রোরোটেটারি এবং লিভোরোটেটারি যৌগ কাকে বলে পেলাম। অপ্রতিসম আমরা স্টিরিও কেন্দ্র, অপ্রতিসম কাকে বলবো, আমাদের কার্বনের আমাদের হাইব্রিডাইজেশন কত, CH4 যৌগে আমরা কি দেখেছি, sp3, যে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন আমাদের sp3 সংকরায়িত কার্বনের 4টি চতুস্থলকের 4টি কৌণিক বিন্দুতে অবস্থান করে। তোমরা এখানে যখন মিথেন তৈরি হয়েছে স্ট্রাকচার দেখেছো, এইভাবে থাকে এইচ এইচ এইচ, এখানে এইচ, এবার এই তল এইভাবে সূচিত করা হয়ে থাকে, মানে এইটার দিয়ে মাঝখান দিয়ে যাবে আর কি।
তাহলে এখানে কি বলা হলো, sp3 সংকরায়িত কার্বন পরমাণুর 4টি যোজ্যতা, চতুস্থলকের 4টি কৌণিক বিন্দুর অভিমুখে থাকে। কার্বনের সঙ্গে যুক্ত 4টি পরমাণু গ্রুপ যদি আলাদা হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক কার্বন। আর যদি স্টিরিও কেন্দ্র বা স্টিরিওজেনিক কেন্দ্র বলা হয়ে থাকবে, 4টি পরমাণু যদি আলাদা হয় তাকে অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন আমরা বলবো, বা স্টিরিও কার্বন যৌগ বলা হবে। প্রতিসম হলে কি হবে, ঠিক উল্টো, অর্থাৎ এখানে যে 4টে পরমাণু থাকবে সেইগুলো অভিন্ন হবে, ওরা পরস্পরের উপরিপাতযোগ্য বা অর্ধারোপণযোগ্য, এখানে সুপার ইম্পসিবল, অর্থাৎ ওদের পরস্পরের উপর স্থাপন করলে একটির সব অংশ অপরটির সব অংশের সঙ্গে সর্বতোভাবে মিলে যায়। তোমরা এর আগে যখন অপটিক্স পড়েছো, যেমন কি বলেছো, একে যদি আমরা সমতল দর্পণে দেখি তাহলে সমতল দর্পণে এর যে ছবি পাবো সেই এর ছবি এক, তাহলে এখানে বস্তু আর প্রতিবিম্ব কি হচ্ছে, উপরিপাতযোগ্য, একে বলা হচ্ছে প্রতিসম, পেয়েছো। আবার যদি আমরা বাম হাত ডান হাত বা এই যদি এখানে পি, এখানে যদি দর্পণ রাখা হয় তাহলে এই দর্পণের সাপেক্ষে যে প্রতিবিম্ব পাবো সেটা পুরো উল্টো প্রতিবিম্ব, তাই তো, এই উল্টো প্রতিবিম্ব পাই। তাহলে এখানে আমরা পেলাম, আগেরটা পেলাম একই, আর এইটা পেলাম উল্টো প্রতিবিম্ব। তাহলে এটা উপরিপাত হচ্ছে না, এটা আমরা কি পেয়ে গেলাম, অপ্রতিসম বা কাইরাল পেলাম। এটা তখন কি হলো, অপ্রতিসম, আর এটা হচ্ছে প্রতিসম, বাম হাত ডান হাত অপ্রতিসম হয়ে যাচ্ছে। কাইরালিটি কাকে বলা হয়, কাইরালিটি কাকে বলবো, যে সমস্ত বস্তু তাদের দর্পণ প্রতিবিম্ব পরস্পরের ওপর উপরিপাতযোগ্য বা অর্ধারোপণযোগ্য নয় তাদের কাইরালিটি বস্তু বলা হবে। ঠিক আছে, তাহলে কাইরালিটি বস্তু কাকে বলে পেলাম। এবার ত্রিমাত্রিক গঠনের সাহায্যে আমরা দেখাবো, ত্রিমাত্রিক গঠনের সাহায্যে কিভাবে আমরা কাইরাল অণুকে ব্যাখ্যা দিতে পারি। যেমন ধরো 2-ব্রোমো-প্রোপেন একটা যৌগ নিলাম, কি নিলাম, 2-ব্রোমো-প্রোপেন অ্যাকাইরাল অণু, 2-ব্রোমো-প্রোপেন স্ট্রাকচার করছি, সি, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে দেখো যে যেহেতু ত্রিমাত্রিক স্ট্রাকচার হচ্ছে এখানে দিলাম একটা CH3, এইখানে আর একটা CH3 দিলাম, এখানে হলো Br। এবার একটা দর্পণ রাখছি, দর্পণ রাখা হলো, দর্পণ রেখে আমরা কি পাবো, Brটা এইদিকে পাবো, সি এইদিকে পেলাম, হাইড্রোজেন যেমন ছিল তেমন পেলাম, ডটেড বন্ডটা এইদিকে পাবো CH3, এইখানে এই দিকটায় পাবো এই বন্ডটা CH3। এবার যদি একে রোটেট করানো হয়, এখানে যদি একটা রেখে একে যদি রোটেট করি, আমি রোটেট করলে অর্থাৎ এই ঘূর্ণনটা যদি আমরা 180 ডিগ্রিতে নিয়ে যাই, 180 ডিগ্রি যদি ঘূর্ণন করা হয় তাহলে কি হবে, এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে, অর্থাৎ CH, এখানে Br, এখানে পাবো CH3, এখানে পাবো CH3, অর্থাৎ আমরা আবার কি পেলাম, যে এটা হলো মানে যখন আমরা এটা স্ট্রাকচারে ফার্স্টে কি দেখলাম যে পুরো স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, উল্টো দিকে হয়েছে, যেটা অপ্রতিসম কার্বনের জন্য হয়েছে। তাহলে 2-ব্রোমো-বিউটেন অণুতে একটি অপ্রতিসম কার্বন পরমাণু আছে, সুতরাং এটি একটি কাইরাল অণু। তাহলে এরা কি হচ্ছে, আবার যদি 180 ডিগ্রি আমরা যদি নিয়ে আসি তখন আমরা কি পেয়ে যাচ্ছি, ওটা আবার চলে আসছে তার আসল পজিশনে, তখন আবার আগের স্ট্রাকচারে ফেরত চলে আসছে, অর্থাৎ আমরা এটা আবার প্রথম স্ট্রাকচারে কখন ফেরত চলে আসছে, ঘূর্ণন যদি 180 ডিগ্রি রোটেট করা হয় তবে সেটা আবার আগের অবস্থায়
ফিরে চলে আসে। যেমন ধরো আমরা একই স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখতে পাই, স্ট্রাকচারের মধ্যে ফোল্ড করি, যেমন টার্টারিক অ্যাসিড, এটাকে আমরা আলোক সক্রিয় বলবো। আবার মেসো টার্টারিক অ্যাসিড, সেটা আমরা কি পাবো, আলোক নিষ্ক্রিয় পাবো। তাহলে আমি মেসো টার্টারিক অ্যাসিড এবং এর টার্টারিক অ্যাসিডের কথা বলি। টার্টারিক অ্যাসিডের ফর্মুলা COOH। এবার দেখো HOH, OH, H, এবার এখানে হচ্ছে COOH, এটাকে আমরা প্লাস টার্টারিক অ্যাসিড বলছি, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এবার মেসো টার্টারিক অ্যাসিডের ফর্মুলা কী হবে, এখানে COOH, এখানে হচ্ছে HOH, HOH, এটাও HOH, COOH। এখানে দেখো, এখানে যদি আমরা প্রতিসম তল, এরা কি হচ্ছে একে অপরের ওপর, যদি আমরা দেখতে পাই একই টাইপের স্ট্রাকচার দেখতে পাবো, তাহলে এটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড। এবার এটা হচ্ছে আলোক সক্রিয়। এবার দেখো এইগুলোর মধ্যে এই যে কার্বন পরমাণু, এগুলো সবই অপ্রতিসম, এখানে ক্ষেত্রেও তাই, কার্বন পরমাণু হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। তার মানে এখানের এই স্ট্রাকচার, এখানের এই স্ট্রাকচার, এখানের এখানের এইটা, এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে কী পাবো, অপ্রতিসম কার্বন পরমাণু, অপ্রতিসম কার্বন পরমাণু পেলাম। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অপ্রতিসম কার্বন পরমাণু পাচ্ছি। কিন্তু টার্টারিক অ্যাসিড হলো আলোক সক্রিয় আর এখানে যেহেতু সুপার ইম্পসিবল হচ্ছে, এখানে আমরা মেসো টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এবার আসছি আমরা এনানসিওমার, ডায়াস্টেরিওমার, এইগুলোতে। এনানসিওমার কাকে বলে, একজোড়া দ্বিমাত্রিক সমবায়বী যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পর উপরিপাতযোগ্য নয়, তাদের আমরা বলবো এনানসিওমার। আমি যদি এগুলো একটু এতে মানে ছবি করে বলে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এনানসিওমার, এনানসিওমার কাকে বলছি, আমরা ল্যাকটিক অ্যাসিড আঁকি আগে, COOH,